এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হিন্দু জাতীয়তাবাদ, এখানে আর অন্য কোনো জাতীয়তাবাদ চলবে না। এবং তারা অখণ্ড ভারতের যে দাবি করছিল, সেখানে কিন্তু তারা মুসলমানদেরকে কোনো শেয়ার পর্যন্ত দিতে চায়নি। যদি দেখা হয় ব্রিটিশ পিরিয়ডের সঙ্গে যেসব ইলেকশন, সেসব ইলেকশানেও কিন্তু মুসলমানদেরকে প্রতিনিধিত্বই দিতে চাওয়া হয়। সো আল্লামা ইকবাল এই জিনিসটা খুব ভালো বুঝছিলেন। উনি যখন সারে জাহাজে আচ্ছা লিখছিলেন, তখন উনি দেখছিলেন যে সারা ভারতবর্ষকে নিয়ে একটা কমিউনিটি। কিন্তু যখন রিয়ালাইজ হলো যে লোকটা লেখলেন সারে জাহাজে আচ্ছা, যেটা আজকেও ভারতের গণসঙ্গীত, সেই লোকই পরে বললেন, না, হিন্দু জাতীয়তাবাদ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে কি করতে হবে, অবশ্যই ইসলামিক জাতীয়তাবাদের উপর ভিত্তি হতে হবে। এই ইসলামিক জাতীয়তাবাদের উপর ভিত্তি করেই পাকিস্তানের সৃষ্টি। দেখেন, পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানকে একটা দিন শান্তিতে ইন্ডিয়া থাকতে দেয়নি। 47 থেকে আজ অবধি পাকিস্তানকে কখনো শান্তিতে থাকতে দেয়নি। এবং কি ন্যারেটিভটা তৈরি করে সারা পৃথিবীর মাঝে, মুসলমান মানেই হচ্ছে টেররিস্ট, মুসলমান মানেই টেররিস্ট। সো ইসরায়েল যেমন একটা বিস্ফোরা মিডল ইস্টে, এই আমাদের এই মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বলবো না, এই সাউথ এশিয়ায় ইন্ডিয়া হচ্ছে সেই বিস্ফোরা। এই বিস্ফোরাটা তারা কোথায় থেকে আসতেছেন? তারা মুসলিম জাতীয়তাবাদকে অস্বীকার করতে চাচ্ছে। যেমন শুভেন্দুর বক্তব্য দেখেন, তারা বলছে গণতান্ত্রিক রাষ্ট্র হলে এরকম হতো না। তার মানে কি, তারা যেখানে মুসলমান আছে সেই দেশে যে গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে, এটা তারা স্বীকারই করতে চায় না। আচ্ছা, শুভেন্দু যেভাবে ভোট ডাকাতি করে জিতছে, এটা আমার কথা না, এটা মমতার কথা। সো ডেমোক্রেসির অবস্থা এখন কি ভারতে, সেটা ভারতের জনগণই বুঝবে। কিন্তু শুভেন্দুদের এই কথাটা মানে কি, মুসলমান হলে আপনি টেররিস্ট। আপনি যত সিনেমা দেখবেন ইন্ডিয়ায়, সমস্ত সিনেমায় দেখবেন যে ইন্ডিয়ার পাকিস্তান হচ্ছে খালি টেররিস্ট তৈরি করে। সো এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ কিন্তু সারা পৃথিবীতে তারা কি করছেন, এক্সপোর্ট করছেন। এই ন্যারেটিভের মাধ্যমে তারা হায়দ্রাবাদ দখল করছেন। এই ন্যারেটিভের মাধ্যমে কাশ্মীরকে এখন ইনস্টেবল করে রাখছে, এখন আমরা কি দেখি, আমাদের দেশে তারা চক্ষু রাঙায়। আমরা কথায় কথা বলি না, কারো চক্ষু রাঙানা দেখবো না, এটা কথার কথা। আপনি চোখ রাঙানা না দেখতে চাইলে আপনাকে কি হতে হবে, সমকক্ষ হতে হবে। কি হতে হবে? সমকক্ষ হতে হবে। আজকে অনেকেই বলে পাকিস্তানের ইকোনমিক অবস্থার চেয়ে বাংলাদেশের ইকোনমিক অবস্থা খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, মানে নিলাম। পাকিস্তানের দিকে তাহলে চোখ রাঙানা দিতে পারে না কেন? পাকিস্তানের দিকে কেন ইন্ডিয়া চোখ রাঙানি দিতে পারে না? আপনি একটা জিনিস ধরে নেন, যে বাংলাদেশে, ধরে নেন বাংলাদেশ উদাহরণ দিই না, একটা বাজেট, ইন্ডিয়ায় কত কোটি মানুষ? 110 কোটি মানুষ। 110 কোটি মানুষ 1 টাকা করে দিলে কত টাকা হবে? 110 কোটি টাকা। আর পাকিস্তানে কত কোটি মানুষ? 6 থেকে 7 কোটি মানুষ। তারা 1 টাকা করে দিলে হবে কত? 7 কোটি টাকা। তাহলে 110 কোটি টাকা ইন্ডিয়া কিন্তু 1 টাকা করে দিলে 110 কোটি টাকার অস্ত্র তৈরি করতে পারছে। আর পাকিস্তানের মানুষ 7 কোটি টাকার অস্ত্র তৈরি করতে পারছে। তাহলে 110 কোটি টাকার সমপরিমাণ যদি অস্ত্র তৈরি করতে হয় পাকিস্তানকে, তাহলে 7 কোটি মানুষকে 110 দিয়ে যদি ভাগ দেন, তাহলে কত হয়? 7 একে 7, 7 4 40, 5 7 35, 15.5 গুণ। মানে ইন্ডিয়ার মানুষ 1 টাকা দিয়ে যে অস্ত্র তৈরি করতে পারছে, পাকিস্তানকে সে অস্ত্র তৈরি করতে গেলে ওইটা মানুষকে 15.5 টাকা করে দিতে হবে, তবে ইন্ডিয়ার সমকক্ষ হতে পারে। আর ইন্ডিয়ার চেয়ে যদি বেশি করতে হয়, তাহলে আমাকে 20 টাকা দিতে হবে। তাহলে সেই জাতি, ইন্ডিয়ার চোখ রাঙানি যদি আমাকে থেকে বাঁচতে হয়, তাহলে আমাকে প্রথম কাজই করতে হবে যে আমার এই চোখ রাঙানোর উৎসটা কি। তাহলে সে চায় ইনস্টেবিলিটি। ইরান খেয়ে না খেয়ে রোজা থেকে কী করছে? মিসাইল তৈরি করছে। সেই জন্য তো আজকে আমেরিকার হাত থেকে সে বাঁচতে পারলো, ইসরায়েলের আগ্রাসন থেকে বাঁচতে পারলো। পুরা মিডল ইস্টটাকে ইসরায়েলের আগ্রাসনের হাত থেকে রক্ষা করে দেখালো, আল্লাহ ছাড়া তোমাকে রক্ষা করার কেউ নাই।
কিন্তু তোমাকে তার জন্য কি করতে হবে? তোমাকে পরিকল্পনা করতে হবে। আজকে আমার বাংলাদেশের মানুষ যারা বলেন পাকিস্তানি ইকোনমির চেয়ে ভালো, আচ্ছা আপনার কি আছে? আপনার এয়ারক্রাফট আছে? না। আপনার নেভি আছে? না। আপনার মিসাইল আছে? না। আপনার এয়ার ডিফেন্স সিস্টেম আছে? না। আপনার তো কিছু নাই। আছে আমার 18 কোটি মানুষের 36টা হাত আছে। এমনকি হাতে হাতে আর যুদ্ধ হয়? তাহলে আমি সরকারের কাছে একদম বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 3টা দাবি তুলে ধরতে চাই। প্রথম দাবি, সার্ক থেকে ইন্ডিয়াকে সরাতে হবে। সার্ক থেকে ইন্ডিয়াকে সরায় চীনকে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়, পাকিস্তান এবং চীনের সাথে সামরিক চুক্তি করতে হবে। আপনারা অনেকে জানেন কি না, 71 সালের আগস্ট মাস পর্যন্ত কিন্তু ভারত বাংলাদেশকে কোনো সাহায্য করেনি, কোনো মুক্তিযোদ্ধাকে কোনো অস্ত্র পর্যন্ত দেয়নি। মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে চাইছিল, সেই ট্রেনিং পর্যন্ত তারা দেয়নি। কারণ ভারত তখন চিন্তা করতো যে আমি বাংলাদেশকে যদি সাহায্য করি, তাহলে যদি চীন আর পাকিস্তান একসাথে আমাকে আক্রমণ করে, তাহলে তো আমি নাই। আগস্ট মাসে যখন রাশিয়ার সাথে ভারতের চুক্তি হলো, তারপরেই কিন্তু রাশিয়ার সাপোর্ট নিয়ে বাংলাদেশে এই মানে পূর্ব পাকিস্তানে কি করলেন, ভারত আক্রমণ করলেন। তাহলে আপনাকে যদি বাঁচতে হয়, তাহলে দ্বিতীয় কাজটা কি করতে হবে? আপনার সাথে অবশ্যই সামরিক চুক্তি করতে হবে। কার সাথে? চীন এবং পাকিস্তানের সাথে। 3, শুভেন্দু যখন বলে যে আমার ওয়াল সিলগালা করে দিবে, দাও সিলগালা করে, আমাকে অল্টারনেটিভ রাস্তা বের করতে হবে। সে অল্টারনেটিভ রাস্তাটা কি? খেয়ে না খেয়ে আমার দেশে অস্ত্রের ভাণ্ডার তৈরি করতে হবে। আমার দেশে অস্ত্রের ভাণ্ডার তৈরি করতে হবে। আমাকে কোনোভাবেই আমার দেশে যে এয়ারক্রাফট আছে, শোনেন, হাসিনার আমলে এয়ারক্রাফট কিনছে, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেই এয়ারক্রাফটগুলো কিনছে কে জানেন? মেজর জেনারেল তারেক সিদ্দিকী। ট্রেনিং বাবদ 100 কোটি টাকা নিস, খালি সেখানা ট্রেনিং বাবদ। একটা প্লেন চলে না, একটা যুদ্ধ বিমান চলে, এবং সেই যুদ্ধ বিমানগুলো এখন পৃথিবীতে কোথাও কোনো সেই যুদ্ধ বিমানের যে পার্টস, সে পার্টসই তৈরি হয় না।